আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল, চাপে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সামরিক চাপকে ভয় পায় না ইরান। সৌদি আরবের সঙ্গে সিরিয়ার ৫,৩০০ কোটি ডলারের চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এক নজিরবিহীন এবং তীব্র সংকটের মুখোমুখি হয়েছে, যা দেশটির যুদ্ধকালীন ঐক্য এবং সরকারের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভায় তীব্র ফাটল দেখা দিয়েছে এবং তিনি এখন একযোগে রাজনৈতিক, সামরিক এবং জনরোষের এক প্রচণ্ড চাপের মধ্যে পড়েছেন। এই সংকটের কেন্দ্রে রয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম প্রধান সদস্য, সাবেক সেনাপ্রধান এবং একজন জনপ্রিয় মধ্যপন্থী নেতা বেনি গান্তজ। তিনি সম্প্রতি এক আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ৮ই জুনের মধ্যে গাজা যুদ্ধের পরবর্তী পদক্ষেপ এবং একটি সুনির্দিষ্ট ডে আফটার বা যুদ্ধ পরবর্তী পরিকল্পনার রূপরেখা তৈরি করতে ব্যর্থ হন, তাহলে তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টালগুলি যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। গান্তজের এই আল্টিমেটাম ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে চলমান গভীর মতপার্থক্যেরই একটি নগ্ন বহিঃপ্রকাশ। এই মতপার্থক্যের পেছনে মূলত কয়েকটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, গাজা যুদ্ধের দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও বেনি গান্তজের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। গ্যালান্ত ও গান্তজ মনে করেন যে শুধুমাত্র সামরিক অভিযানের মাধ্যমে হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এবং একটি টেকসই সমাধানের জন্য একটি রাজনৈতিক এবং কূটনৈতিক পরিকল্পনার প্রয়োজন। তারা চান যুদ্ধ শেষে গাজার শাসনভার একটি সংস্কারকৃত ফিলিস্তিনি সংগঠন বা একটি বহুজাতিক আরব বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। কিন্তু নেতানিয়াহু তার জোটের কট্টর ডানপন্থী মিত্রদের চাপের মুখে এই ধরনের কোনো রাজনৈতিক সমাধানে যেতে রাজি নন। তিনি বলছেন, গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের হাতেই থাকবে। দ্বিতীয় কারণটি হল হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়টি। গান্তজ এবং বিরোধী দলগুলি একটি জিম্মি মুক্তি চুক্তির জন্য সরকারকে সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শনের জন্য চাপ দিচ্ছেন, এমনকি এর জন্য যদি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি হতে হয় তবুও। কিন্তু নেতানিয়াহুর জোটের কট্টরপন্থী মন্ত্রীরা যেমন ইতামার বেন গাভির ও বেজালেল স্মুথরিচ যে কোনো ধরনের চুক্তির তীব্র বিরোধিতা করছেন এবং তারা রাফা শহরে একটি পূর্ণাঙ্গ স্থল অভিযানের দাবি জানাচ্ছেন। তারা হুমকি দিয়েছেন, যদি জিম্মি মুক্তির জন্য বড় ধরনের ছাড় দেওয়া হয় তাহলে তারা সরকার থেকে বেরিয়ে যাবেন, যার ফলে সরকারের পতন ঘটবে। তৃতীয় কারণটি হল নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ। সমালোচকরা অভিযোগ করছেন, নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা থেকে বাঁচতে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন এবং কোনো ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা গ্রহণ করছে না। বেনি গান্তজের এই পদত্যাগের হুমকি নেতানিয়াহুকে একটি অত্যন্ত কঠিন এবং উভয় সংকট পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। যদি গান্তজ সরকার থেকে বেরিয়ে যান, তাহলে এই যুদ্ধকালীন ঐক্যের সরকার তার বৈধতা হারাবে এবং নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে তার কট্টর ডানপন্থী মিত্রদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের সাথে ইসরায়েলের সম্পর্ককে আরও জটিল করে তুলবে। অন্যদিকে, যদি তিনি গান্তজের দাবি মেনে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে তার সরকারের পতন ঘটার ঝুঁকি রয়েছে। এই নজিরবিহীন অভ্যন্তরীণ চাপের পাশাপাশি নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত বিক্ষোভ করছে। এই বহুমুখী চাপের মুখে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন একটি সুতোর উপর ঝুলছে। একটি দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে শীর্ষ নেতৃত্বের মধ্যে এই ধরনের বিভাজন দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যেই ইরানের পক্ষ থেকে তাদের মনোবল এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে একটি অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী বার্তা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি সম্প্রতি এক বিবৃতিতে বলেন,
ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রকার সামরিক চাপকে ভয় পায় না এবং আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং ইরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। জেনারেল সাফাভি, যিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার, তার বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য সতর্ক করে দেন। তিনি বলেন, যারা অতীতে ইরানকে আক্রমণ করার চেষ্টা করেছে তারা প্রত্যেকেই অনুশোচনা নিয়ে ফিরে গেছে। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের মিসাইল, আমাদের ড্রোন এবং আমাদের সাহসী সৈন্যরা শত্রুর যে কোনো দুঃসাহসিকতার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ইরানের এই কঠোর এবং আপোষহীন অবস্থান মূলত একটি প্রতিরোধমূলক কৌশল বা ডিটারেন্স স্ট্র্যাটেজির অংশ। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র, বিশেষ করে ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ইরানের উপর হামলা চালানোর খরচ এবং পরিণতি এতটাই ভয়াবহ হবে যে তা তাদের জন্য কোনোভাবেই লাভজনক হবে না। এই কৌশলের অংশ হিসাবেই ইরান প্রতিনিয়ত তাদের নতুন নতুন দেশীয় প্রযুক্তির অস্ত্রশস্ত্র, যেমন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল এবং অত্যাধুনিক অ্যাটাক ড্রোনের পরীক্ষা চালাচ্ছে এবং সেগুলো গণমাধ্যমে প্রদর্শন করছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, গত কয়েক দশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ সামরিক শিল্প বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়ে তুলতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত, ইরানের একটি বিশাল এবং প্রশিক্ষিত সেনাবাহিনী ও আইআরজিসি রয়েছে যারা গিরিলা যুদ্ধ এবং অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে অত্যন্ত পারদর্শী। তৃতীয়ত, ইরানের ভৌগোলিক অবস্থান এবং বন্ধুর ভূখণ্ড তাদের জন্য একটি বড় ধরনের প্রতিরক্ষা সুবিধা প্রদান করে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল, এই অঞ্চলে ইরানের একটি শক্তিশালী প্রক্সি বা ছায়া গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক রয়েছে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। ইরানের উপর কোনো হামলা হলে এই গোষ্ঠীগুলো একযোগে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থের উপর হামলা চালাতে পারে, যা একটি অনিয়ন্ত্রিত এবং ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে বহুগুণে বেশি, কিন্তু পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টরাও জানেন যে ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী, রক্তাক্ত এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতে রূপ নেবে, যা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল হবে। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এবং পেন্টাগনের অধিকাংশ কর্মকর্তাই ইরানের সাথে একটি সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলার পক্ষে। তারা মনে করে কূটনীতি এবং অর্থনৈতিক চাপের মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ফলাফল কী হয় এবং তার উপর ভিত্তি করে ওয়াশিংটনের ইরান নীতি কোন দিকে মোড় নেয়। আরব বিশ্বের দীর্ঘদিনের বিচ্ছিন্ন এবং একঘরে হয়ে থাকা দেশ সিরিয়া আবারও ধীরে ধীরে এই অঞ্চলের মূলধারার রাজনীতি এবং অর্থনীতিতে ফিরে আসছে, যার একটি সাম্প্রতিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদাহরণ হল সৌদি আরবের সাথে সিরিয়ার একটি বিশাল অঙ্কের অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর। সম্প্রতি দামেস্কে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরব এবং সিরিয়া বিভিন্ন খাতে মোট ৫৩০ কোটি মার্কিন ডলারের, অর্থাৎ প্রায় ৫.৩ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ এবং পুনর্গঠন চুক্তি স্বাক্ষর করেছে। এই ঐতিহাসিক চুক্তিটি প্রমাণ করে যে আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে মেনে নিয়েছে এবং এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তা করার জন্য এগিয়ে আসছে। এই চুক্তির অধীনে সৌদি আরবের সরকারি এবং বেসরকারি খাতের কোম্পানিগুলো সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করবে। এর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগটি করা হবে জ্বালানি খাতে, বিশেষ করে দেশটির যুদ্ধবিধ্বস্ত তেল শোধনাগারগুলো মেরামত এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। এছাড়াও কৃষি, পর্যটন, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতেও বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই চুক্তির ফলে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তা পুনর্জীবিত হওয়ার একটি বড় ধরনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির পেছনে গভীর ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ কাজ করছে।
1 দশকেরও বেশি সময় ধরে সৌদি আরব সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদের বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে আসছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পেরেছে যে আসাদ সরকারের পতন ঘটানো সম্ভব নয় এবং সিরিয়ায় দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই একটি হুমকি। এছাড়াও সিরিয়ায় রাশিয়া এবং বিশেষ করে ইরানের ক্রমবর্ধমান প্রভাব সৌদি আরবের জন্য একটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই সৌদি আরব এখন একটি নতুন এবং বাস্তবসম্মত নীতি গ্রহণ করেছে। তারা মনে করছে সিরিয়ার পুনর্গঠনে অর্থনৈতিকভাবে সহায়তা করার মাধ্যমে এবং দামেস্কের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে তারা সিরিয়ার উপর থেকে ইরানের প্রভাব কমাতে পারবে এবং দেশটিকে আবারও আরব বিশ্বের বলয়ে ফিরিয়ে আনতে পারবে। এই নীতি পরিবর্তনের অংশ হিসেবেই গত বছর আরব লীগ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, যা ছিল আসাদ সরকারের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক বিজয়। অন্যদিকে সিরিয়ার জন্য এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পুনর্গঠনের জন্য তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন, যা রাশিয়া বা ইরানের একার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। তাই উপসাগরীয় ধনী দেশ, বিশেষ করে সৌদি আরবের বিনিয়োগ তাদের জন্য লাইফলাইন বা জীবন রক্ষাকারী হিসেবেই কাজ করবে। তবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত একটি সতর্ক অবস্থান বজায় রেখেছে। তারা বলছে যে সিরিয়ায় একটি বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান অর্জিত না হওয়া পর্যন্ত তারা আসাদ সরকারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না এবং পুনর্গঠনেও সহায়তা করবে না। কিন্তু সৌদি আরবের এই বিশাল বিনিয়োগ চুক্তি প্রমাণ করে যে আরব বিশ্ব আর ওয়াশিংটনের নির্দেশনার জন্য অপেক্ষা করতে রাজি নয় এবং তারা তাদের অঞ্চলের ভবিষ্যৎ নিজেদের হাতেই তুলে নিতে চাইছে। এই পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? অর্থনৈতিক সহযোগিতা কি দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করতে পারে? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।